আজকে থেকে প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য কিছু ডেমো দেওয়ার চেষ্টা করছি। অনেকে অনেক রিকোয়েস্ট করছেন। আহ, বিভিন্ন বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এগুলো থেকে বেশ কিছু ডেমো রিকোয়েস্ট আসছে, যে অন্ততপক্ষে আয়োজন স্তরটুকু বা বাচ্চাদের মজার ছলে টিউনিং করিয়ে যে ঢোকার আহ, পাঠে ঢোকার যে জায়গাটুকু সেইটুকু অন্তত ক্লিয়ার করে দিতে। তো আমি যেটা দেবো সেটা আমি টোটালটাই স্ক্রিপ্ট রেডি করে দেবো। আজকের ভিডিওর আগে আমি দু তিনটে কথা ভনিতা হিসেবে বলছি। অ্যাকচুয়ালি আমার কিন্তু কোনো ভিডিওতে কোনো ভনিতা থাকে না, আমি একদম টপিক থেকে শুরু করি। তবুও বলছি, প্রাইমারির যারা আছো তারা ডেমোগুলো ফলো করো। সব সময় যে এটি তোমরা করবে, ডেমোতে দেবে বা এরকম হওয়ার কোনো কারণ নেই। আহ, তুমি তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। আমার যে ডেমোগুলো আমি দিচ্ছি, যেগুলো সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে সেগুলোই আমি দিচ্ছি। একটা ডেমো থেকে তোমরা আরো অন্য ডেমো বানানোর, যেমন আজকে ত্রিভুজের উপর আমি ডেমো দেব। তোমরা ত্রিভুজ থেকে চতুর্ভুজ পারবে বা অন্য আরো যে কোনো জ্যামিতিক যে কোনো আহ, চিত্র, তার কিন্তু ডেমো তোমরা দিতে পারবে। অর্থাৎ রাস্তাটা পেয়ে যাবে। যেটি আমি বারবার বলি ইন্টারভিউয়ের ক্ষেত্রে, যে কোনো কিছু মুখস্থ করবে না, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। সেই কনসেপ্টটুকুকে ক্লিয়ার করবার জন্যই এত কিছুর আয়োজন। তো আজকে আমরা ত্রিভুজ দেখব। ক্লাস 3 এর ক্লাসে আপনি ডেমো হিসেবে ত্রিভুজ আপনি পড়াচ্ছেন। আমি আরেকটা জিনিস করছি, আমি যখন ডেমো দেব কোনো কিছুর, সেই ডেমোর সঙ্গে ডেমো দেবার পরে আনুষঙ্গিক ওই ডেমো থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো উত্তর সহ আমি দেব, ভিডিওতেই দেব। এটি মনে হয় সব জায়গায় এইভাবে এতটা সহজলভ্যভাবে হয়তো পাবে না কোথাও। পাচ্ছ, নিয়ে রাখো এবং দরকার হলে নোট করো। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম পার্ট ত্রিভুজ। আমি ওই যে সমস্ত বিষয় বা ডেট লেখা ওইগুলো সম্পূর্ণ আমি এড়িয়ে যাচ্ছি। ওগুলো বলে বা দেখিয়ে সময় নষ্ট করবার কোনো মানে হয় না, ওগুলো সবাই জানো। আমি সহজ সোজাসুজিভাবে একদম গুড মর্নিং স্টুডেন্টস থেকে শুরু করব। তারপরে কি কি উপায়ে তুমি পড়াতে পারো সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গুড মর্নিং স্টুডেন্টস থেকে শুরু করব। গুড মর্নিং স্টুডেন্টস বা গুড মর্নিং চিলড্রেন। আজকে না তোমাদের একটা খুব ছোট্ট মজার গল্প বলবো। একদিন তিনজন বন্ধু, রাহুল, অঙ্কিত আর মেহবুব, তিনজন মিলে খেলতে গেল। খেলতে খেলতে তারা ভাবলো যে আজকে একটা নতুন কিছু করা যায়। তারা বলল যে চলো তো আজকে আমরা হাতে হাত রেখে এমনভাবে দাঁড়াই যাতে সবাই সবাইকে দেখতে পায়। সবাই সবাইকে দেখতে পায় এমন করে যদি তিনজন হাতে হাত রেখে দাঁড়ায়, তাহলে ব্যাপারটা কিন্তু ত্রিভুজের আকৃতি হয়। সেখানেই আমরা যাচ্ছি। ওকে, তো তারা তিনজন মিলে হাতে হাত ধরল। সঙ্গে সঙ্গে এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্ক করো। রাহুল, অঙ্কিত, মেহবুব, তিনজন। এবং তিনজন বন্ধু যখন একে অপরের হাত ধরলো, তখন ব্যাপারটা হয়ে গেল এই রকম। বলছো আর বোর্ড ওয়ার্ক করছো। ওকে, দেখো তিনজন যেই একে অপরের হাত ধরে দাঁড়ালো, তখন দেখো একটা সুন্দর আকৃতি তৈরি হলো। আজকে আমরা এই আকৃতির নামই শিখব। হয়ে গেল, এবার পাঠে প্রবেশ। তো বোর্ডে তো ত্রিভুজ আঁকা হয়ে গেছে, রাহুল, অঙ্কিত, মেহবুবের 3 হাত যোগ করে দিয়েছো। তো স্টুডেন্টস বা বাচ্চারা, এই আকৃতিটা কি তোমরা আগে কোথাও কখনো দেখেছো? এক্সপেক্টেড অ্যান্সার কি হতে পারে? হ্যাঁ বা না, যাই হোক না কেন। তো তখন তুমি কি বলবে? বেশ, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছ, এই আকৃতিটার একটি নাম আছে। এই আকৃতিটাকে বলা হয় ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। বোর্ডে বড় বড় করে লিখছেন ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। ওই আকৃতিটাকে দেখিয়ে বোর্ডে লিখছেন তার নিচে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। এবার আমরা কিসে যাব? ধারণা ব্যাখ্যার উপরে যাব, কনসেপ্ট ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এরপরে কি? এখন দেখি চলো ত্রিভুজের ভেতরে, ওই যে ত্রিভুজটা বোর্ড ওয়ার্ক করছো, কিন্তু ত্রিভুজের ভেতরে কি কি আছে আমাদের দেখতে হবে। ওকে, দেখো বাহু, বাহু যে 3টে বাহু দেখাচ্ছ, 1 2 3 করে বাহু। ত্রিভুজের কতটা সোজা লাইন আছে বলো তো? আমরা বাহুতে যাবই না, আমরা কিন্তু বাহু শেখাচ্ছি। আমরা জানি, তাদেরকে কিন্তু বাহু সম্পর্কে কিছু বলবো না। আমরা বলবো কতগুলো লাইন আছে দেখো তো, 1টা 2টো 3টে। ঠিক, তাহলে ত্রিভুজের 3টে হাত থাকে, হাতের আরেকটি নাম কি? বাহু। তাহলে ত্রিভুজের 3টি বাহু বোর্ডে লেখো। এবার যাবো আমরা কোণে। দেখো দুটো লাইন যেখানে যেখানে মিলছে, দেখো একটা করে কোণ তৈরি হচ্ছে, এরকম করে কোণগুলোকে গোল করে দাও। তাহলে দেখো 3টে বাহু যেখানে মিলিত হয়েছে, দেখো 3 জায়গাতেই একটা করে
অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়েছে, তাহলে ত্রিভুজের কি কি থাকে বোর্ডে লিখছো, তিনটে বাহু, তিনটে কোণ। ওকে, একটা করে রাইট চিহ্ন দিয়ে দিচ্ছ, বোর্ড ওয়ার্ক করছো। এইবার বাস্তব জীবনের কিছু উদাহরণ দাও। এবার বলো তো, তোমরা চোখ বন্ধ করবে না, চোখ খোলায় রাখো, চোখ খোলা রেখে তোমরা বলো তো যে যে একটা পিৎজার টুকরো দেখতে কেমন হয়। এই কথাটা যেই বলবে, এই এই যে আকৃতিটা, মানে ওদের মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে তখন স্ট্রাইক করবে, পিৎজার একটা টুকরোর আকৃতি কিন্তু ত্রিভুজের মতো হয়। ঠিক বলেছ। তাহলে ত্রিভুজ শুধুমাত্র খাতার ভেতরেই নয়, আমাদের চারপাশেও কিন্তু রয়েছে, তাই না? দেখো এবার এবার ত্রিভুজের যে চিত্রটা, সেই চিত্রটা দেখে বলবে, দেখো তিনটে বাহু যে এক হয়েছে, এদের মধ্যে কিন্তু কোনো ফাঁক নেই। ফাঁক যদি থাকতো তাহলে কোণ তৈরি হতো না, আর ফাঁক যদি না থাকতো তাহলে জ্যামিতিক ক্ষেত্রটাই তৈরি হতো না। যদি কোনো একটা লাইন খোলা থাকে, যদি একটুখানি মুছে দাও একটা কোণা, দেখো খোলা থাকে, তাহলে দেখো এই যে জায়গাটা খুলে গেল, বন্ধ হলো না। তাহলে ত্রিভুজ হতে গেলে, এই জ্যামিতিক ক্ষেত্রটি হতে গেলে একে কিন্তু তিনটি বাহু দিয়ে জোড়া লাগিয়ে একটা বন্ধ আকৃতি হতে হবে। যদি খোলা আকৃতি হয় তাহলে সেটি আর ত্রিভুজ থাকছে না। তখন আবার জোড়া লাগিয়ে দাও, যেটা মুছে দিয়েছিলে যে কোণটা বা যে বাহুর সংযুক্ত স্থলটা, সেটা আবার লাগিয়ে দাও। দেখো এই দেখো এখন এটাকে কি হলো, বন্ধ হয়ে গেল। তাহলে লেখায় তো আছে তিনটে বাহু, তিনটি কোণ আর বন্ধ আকৃতি, মানে তিনটে বৈশিষ্ট্য, তিনটে বাহু, তিনটি কোণ, বন্ধ আকৃতি। এই তিনটের সমন্বয় যেখানে হবে এবং এই চিত্রটি গড়ে উঠবে, সেটাকে বলা হয় ত্রিভুজ। অর্থাৎ এবার তুমি লিখছো ত্রিভুজের সংজ্ঞা, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি বদ্ধ ক্ষেত্র, তার যে জ্যামিতিক নাম তাকে বলা হয় ত্রিভুজ। অর্থাৎ আমরা কিন্তু উদাহরণ থেকে বা বাস্তব ঘটনার যে ব্যবহার, তার থেকে কিন্তু আমরা সংজ্ঞায় আসলাম। আমরা প্রথমেই ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে না শুরু করছি না, আমরা কিন্তু বাচ্চাদের অ্যালার্ট করছি, তাদেরকে কিন্তু একদম টিউনিং করিয়ে ঢোকাচ্ছি, এবং তারা মগজে মগজে ভাবছে যে এই রকম চিত্র, এইরকম আকৃতি আর সে কোথায় দেখেছে বাস্তব জীবনে, সেগুলো ভাবছে। ভাবতে ভাবতে আমরা যখন বুঝলাম তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে এবং জায়গাটা বদ্ধ হয়, এই তিনটে জিনিস তোমাকে দেখাতে হবে ডেমোতে। বাহু দেখাতে হবে, কোণ দেখাতে হবে এবং বদ্ধ ক্ষেত্র দেখাতে হবে, এবং এটাই বোঝাতে হবে। এবং তারপরে তুমি কিন্তু এতে আসছো, সংজ্ঞায় আসছো যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে জ্যামিতিক ক্ষেত্র তাকে ত্রিভুজ বলে। এবার তোমরা মূল্যায়নে যাও। তো চলো এখন আমরা দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো। কি কি প্রশ্ন করবে বলো? তাহলে ত্রিভুজের কয়টি বাহু থাকে? উত্তর কাল্পনিক স্টুডেন্টদের কাছ থেকে কি উত্তর আসবে? তিনটে। গুড, ঠিক বলেছো, তিনটে। ত্রিভুজের কয়টি কোণ থাকে? উত্তর আসবে তিনটে। কাল্পনিক স্টুডেন্টদের থেকে তুমি বলবে একদম ঠিক বলেছো, ত্রিভুজের তিনটে কোণ থাকে। আচ্ছা, ত্রিভুজ খোলা থাকে না বন্ধ আকৃতি? ঠিক বলেছো, ত্রিভুজ একটি বন্ধ আকৃতি। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য, বোর্ড ওয়ার্ক করছো, গোল করছো ওইগুলোকে, তিনটে বৈশিষ্ট্যকে, এই তিনটে বৈশিষ্ট্য যদি থাকে একটি জ্যামিতিক ক্ষেত্রের, তাহলে আমরা তাকে বলতে পারি ত্রিভুজ। আচ্ছা, এবার আমরা পাঠ সমাপ্তির দিকে যাব। আজকে আমরা শিখলাম তিন বন্ধু যখন হাত ধরে দাঁড়ালো, একটা সুন্দর যে আকৃতি তৈরি হলো, এটিকে ত্রিভুজ বলে। এর তিনটে বাহু থাকে, তিনটি কোণ থাকে এবং বদ্ধক্ষেত্র হয়। আজকে একটা কাজ করবে তোমরা, আজ বাড়িতে গিয়ে ত্রিভুজের মতো তিনটে জিনিস খুঁজে আনবে, মানে নামগুলো লিখে নিয়ে আসবে, কালকে আমাকে নামগুলো দেখাবে। ওকে, এই বলে থ্যাংক ইউ চিলড্রেন বা থ্যাংক ইউ স্টুডেন্টস, এই বলে তুমি পাঠ শেষ করছো। পাঠ শেষ এবং পাঠ শুরু, এর মধ্যে যাবতীয় যা কিছু লাগবে আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? এই যে কনসেপ্টটা তৈরি হলো, যেভাবে দেখালাম, আমি বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি না, কিন্তু তোমাদের সেইটুকু জ্ঞান আছে যে বোর্ড ওয়ার্ক করে দেখালে ব্যাপারটা কেমন হবে, সেইগুলোকে একদম ক্লিয়ার করে। এই যে ত্রিভুজ দেখালাম, এখান থেকে তুমি চতুর্ভুজে বলতে পারবে। তো এই ছিল ত্রিভুজকে যদি আমি ডেমো হিসেবে দেখাতে চাই, তাহলে ঠিক কিভাবে এগোতে হবে। এবার আমরা জানবো যে এই ডেমোটি দেখানোর পরে এই বিষয়ে কি কি প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। প্রশ্ন নম্বর 1, আপনি কেন গল্পের মাধ্যমে পাঠ শুরু করলেন? শিশুরা গল্পের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারে, এতে ভয় দূর হয়, পূর্বজ্ঞান সক্রিয় হয়, ফলে নতুন ধারণা সহজেই গঠিত হয়। এটি যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই, যখন আপনি গল্পে দিয়ে ডেমো করছেন, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে এই উত্তরটা হবে। এই ডেমোতে কোন টিচিং মেথড ব্যবহার করেছেন? অ্যাক্টিভিটি বেসড মেথড, স্টোরি টেলিং মেথড, এই দুটো মেথডের সমন্বয় সাধন করা হয়েছে স্যার। নেক্সট প্রশ্ন, ক্লাস 3 এর জন্য ত্রিভুজ শেখানো কি উপযুক্ত? হ্যাঁ স্যার, অবশ্যই, কারণ এই শ্রেণীতে শিশুরা যে মৌলিক জ্যামিতিক আকৃতি সেগুলো চিনতে
এবং শনাক্ত করতে মানে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, তাহলে অবশ্যই উপযুক্ত ক্লাস 3 এর জন্য। ত্রিভুজ শেখাতে বাস্তব জীবনের উদাহরণ আপনি কেন দিলেন? স্যার, বাস্তব জীবনের উদাহরণ যখন দেওয়া হয় তখন শিশুর শেখাটা আরো অর্থবহ হয়ে ওঠে। দৈনন্দিন জীবনের সঙ্গে যদি পড়াশোনার মিল পায় তাহলে পড়াশোনাটা আর পড়াশোনা থাকে না, তা জীবনের অঙ্গ হয়ে যায়। যে কারণে আমার মনে হয় যে প্রত্যেকটি বিষয়ে আমরা যদি দৈনন্দিন জীবনের সাথে রিলেট করে বাচ্চাদের দেখাতে পারি বা শেখাতে পারি, সেক্ষেত্রে ব্যাপারটি আরো মনোগ্রাহী হয়ে ওঠে বাচ্চাদের কাছে। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে সব ছাত্র বুঝেছে? আপনি যেটা ডেমোটা দিলেন, কি করে নিশ্চিত করবেন? আমি মৌখিক প্রশ্ন করব, বোর্ডে আকৃতি আঁকানো পর্যবেক্ষণের মাধ্যমে তা যাচাই করব আবার। আচ্ছা, এই পাঠের লার্নিং আউটকাম কি? মানে কি হলো লাস্ট পর্যন্ত, লার্নিং আউটকামটা কি? শিক্ষার্থীরা ত্রিভুজ চিনতে পারবে, বাহু কটি, কোণ কটি জানতে পারবে, বাস্তব জীবনের উদাহরণ শনাক্ত করতে পারবে। অর্থাৎ বাস্তব জীবনে যেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে কালকে লিখে নিয়ে আসবে বাড়ি থেকে, যে তিনটে জিনিস যা ত্রিভুজের মতো দেখতে, তাহলে বাস্তব জীবনে সেই রকমের যে আকৃতি সেগুলো শনাক্ত করতে পারবে। ব্লুমস ট্যাক্সোনমি এর কোন স্তরগুলো এখানে ব্যবহৃত হয়েছে? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, এই স্তরগুলি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, যদি কোনো ছাত্র বলে ত্রিভুজে 4টি বাহু আছে, তখন আপনি কি করবেন? আপনি কি তাকে বকবেন? না স্যার, বকা কেন দেবো, তাকে আবার ভালো করে বোঝাবো, আবার ঘুরে দেখতে উৎসাহ দেবো যে ত্রিভুজ 3টে বাহু থাকবে তবেই ত্রিভুজ বলে। এটি তাকে আবার বোঝাবো এবং সহপাঠীদের সাহায্য নিয়ে তাকে আবার সঠিক ধারণায় নিয়ে আসবার চেষ্টা করবো, বোর্ড ওয়ার্ক দেখাবো আরেকবার। আচ্ছা, এই পাঠে কোন টিচিং এডস আপনি ব্যবহার করেছেন? বোর্ড, চক, যদি ওখানে এই থাকে হোয়াইট বোর্ড থাকে তাহলে হোয়াইট বোর্ড, মার্কার এবং চিত্রভিত্তিক উদাহরণ ব্যবহার করা হয়েছে স্যার। আচ্ছা, আপনি কিভাবে ধীর গতির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করবেন এর মধ্যে? স্যার, আমি যতটা পারা যায় আরো সহজ ভাষা, পুনরাবৃত্তি এবং হাতে কলমে আঁকানোর মাধ্যমে তাদের অংশগ্রহণ মানে পার্টিসিপেশন নিশ্চিত করব স্যার। আচ্ছা, এই ডেমোতে শিশু কেন্দ্রিকতা কিভাবে বজায় রেখেছেন আপনি? উত্তর কি হবে? স্যার, উদাহরণের মাধ্যমে, শিশুর অংশগ্রহণের মাধ্যমে পাঠটি শিশু কেন্দ্রিক রাখা হয়েছে। আচ্ছা, এই পাঠে মূল্যায়ন কিভাবে করেছেন? মৌখিক প্রশ্ন, আকৃতি শনাক্তকরণের মাধ্যমে তাৎক্ষণিক মূল্যায়ন করেছি, যেগুলো মূল্যায়ন হয়েছিল কিন্তু আমি কিন্তু ডেমোতে দেখিয়েছিলাম। ওকে। আচ্ছা, ত্রিভুজ না পড়িয়ে অন্য কোনো আকৃতি দিয়ে শুরু করা যেত কি? হ্যাঁ স্যার, যেত, তবে ত্রিভুজ যেহেতু তার একটু মৌলিক আকৃতি রয়েছে, তাহলে আমাদের তো ত্রিভুজেই থাকতে হবে। এখান থেকে জ্যামিতির ভিত্তি তৈরি করা সহজ আর কি। আচ্ছা, বলুন তো এই পাঠে এবিপি 2020 এর কোন দিকটি প্রতিফলিত হয়েছে বলে আপনার মনে হয়? স্যার, এক্সপেরিমেন্টাল লার্নিং, জয়ফুল লার্নিং এবং কম্পিটেন্সি বেসড লার্নিং প্রতিফলিত হয়েছে। এগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এই পাঠের পরবর্তী ধাপে আপনি কি কি পড়াবেন? বিভিন্ন ধরনের ত্রিভুজ বা অন্যান্য জ্যামিতিক আকৃতির সাথে তুলনা করব, অন্যান্য জ্যামিতিক চিত্র তার দিকে যাব, ত্রিভুজ বাদে যেগুলো শেখানোর আছে আর কি। আচ্ছা, যদি শ্রেণীকক্ষে শোরগোল হয় এরকম একটি ক্লাসে, ত্রিভুজের মতো ক্লাসে, তাহলে কি করে নিয়ন্ত্রণ করবে? স্যার, ইশারা, চোখের যোগাযোগ, অংশগ্রহণমূলক প্রশ্নের মাধ্যমে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবো, মানে তাকে জিজ্ঞেস করবো যে এটা কি আঁকলাম বলো বা কি পড়াচ্ছি বলো। এটা কিন্তু যে কোনো ডেমোর ক্ষেত্রেই ঘটবে। আপনি কিভাবে পাঠটিকে অন্তর্ভুক্তিমূলক করবেন? সহজ ভাষা, চিত্র, সহযোগিতামূলক অংশগ্রহণ ইত্যাদির মাধ্যমে সব শিশুকে আমি যুক্ত করতে পারবো। এই ডেমোতে আপনার শক্তিশালী দিক কি বলে আপনি মনে করেন? আমি মনে করি আমি খুব শিশু বান্ধব ভাষা ইউজ করেছি, গল্পের ব্যবহার করেছি, সক্রিয় অংশগ্রহণ করুক বাচ্চারা, তার জন্য যথাসাধ্য সচেষ্ট হয়েছি। এগুলো বাদেও কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে আপনাকে? ত্রিভুজ কি বলুন? 3টি বাহু এবং 3টি কোণ দিয়ে গঠিত একটি বদ্ধ জ্যামিতিক আকৃতি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজে কয়টি বাহু থাকে? 3টি। ত্রিভুজে কয়টি কোণ থাকে? 3টি। আচ্ছা, 3টি সরলরেখা থাকলেই কি ত্রিভুজ হবে? না, 3টি সরলরেখা একে অপরের সঙ্গে যুক্ত হতে হবে, বদ্ধ আকৃতি তৈরি হবে, তারপরেই একটি জ্যামিতিক ক্ষেত্র তৈরি হয়, যাকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজকে কেন মৌলিক জ্যামিতিক আকৃতি বলা হয়? কারণ এটি জ্যামিতির প্রাথমিক এবং সহজ আকৃতিগুলোর একটি। আচ্ছা, ত্রিভুজ কি দৈনন্দিন জীবনে দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায়। ত্রিভুজ ট্রাফিক সাইনবোর্ডে দেখা যায়, পিৎজার টুকরো ত্রিভুজ হয়, ইত্যাদি বিভিন্ন উদাহরণ আপনি দিতে পারেন। আচ্ছা, ত্রিভুজ আঁকতে ন্যূনতম কয়টি রেখা প্রয়োজন? 3টি। যদি একটি বাহু না থাকে তাহলে কি ত্রিভুজ হবে? না স্যার, হবে না, কারণ 3টে বাহু লাগবে। আচ্ছা, ত্রিভুজের কোণগুলো কোথায় থাকে? যেখানে দুটো বাহু মিলিত হয় সেখানে ত্রিভুজের কোণ থাকে। ত্রিভুজে কি 4টি কোণ থাকতে পারে? না, কখনোই থাকতে পারে না, কারণ 3টে বাহু থাকে এবং তার জন্যই 3টে কোণ থাকে। বৃত্ত ও ত্রিভুজের মধ্যে পার্থক্য কি? বৃত্তে কোনো বাহু বা কোণ নেই, ত্রিভুজে 3টি বাহু আছে, 3টি কোণ রয়েছে।
ত্রিভুজ কি সবসময় একই রকমের হয়? না স্যার, আকার এবং অবস্থান অনুযায়ী ত্রিভুজ কিন্তু ভিন্ন হতে পারে। ত্রিভুজ উল্টো করে রাখলে কি তার নাম বদলে যায় বা অন্য কিছু হয়? না স্যার, অবস্থান বদলালেও সেটি ত্রিভুজই থাকে। ত্রিভুজের বাহুগুলো কি বাঁকা হতে পারে? না স্যার, বাহুগুলি সরল রেখা হতে হবে, তবেই একটি ত্রিভুজ তৈরি হয়। শিশুরা ত্রিভুজ ঠিকভাবে বুঝছে কিনা কিভাবে যাচাই করবেন? প্রশ্ন করব, আঁকতে দেবো, বাস্তব উদাহরণ দিয়ে চিহ্নিত করতে দেবো। ত্রিভুজ শেখাতে কোন টিচিং এড সবচেয়ে বেশি উপযোগী? বোর্ড, চিত্র, বাস্তব বস্তু? আচ্ছা, ক্লাস 3-তে ত্রিভুজ শেখানোর মূল উদ্দেশ্য কি? জ্যামিতির প্রাথমিক ধারণা তৈরি করা। ত্রিভুজ শেখানোর সময় কোন ভুলটি বেশি হয়? বাহু ও কোণ গুনতে ভুল করা। আচ্ছা, ভুল করলে ছাত্রকে কিভাবে ঠিক করবেন? আবার গুনে দেখতে বলবো, সহপাঠীর সাহায্য নিতে বলবো। ত্রিভুজ শেখাতে গল্প ব্যবহার করা কি যুক্তিযুক্ত? হ্যাঁ স্যার, অবশ্যই। এতে শিশুর মনোযোগ বাড়ে, আগ্রহ বাড়ে। ত্রিভুজ থেকে পরবর্তী কোন আকৃতিতে যাওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? চতুর্ভুজ বা অন্যান্য যে কোনো জ্যামিতিক আকৃতিতে যেতে পারি আমি। ত্রিভুজ কি গণিতের বাইরে অন্য কোন বিষয়ে কাজ করে? হ্যাঁ স্যার, অবশ্যই। যে কোনো শিল্পকলা, দৈনন্দিন জীবনে ত্রিভুজের ব্যবহার রয়েছে। ত্রিভুজ শেখানোর মাধ্যমে কোন দক্ষতা গড়ে ওঠে? পর্যবেক্ষণ, গণনা, চিন্তন দক্ষতা ইত্যাদি গড়ে ওঠে। অনেক কটি প্রশ্ন বলে ফেললাম, আমি খুব স্পিডে বললাম, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলোর মধ্যে থেকে আপনাদের যেগুলো দরকার সেগুলো নোট করুন। যতটা পারা যায় ব্রিফলি আমি সমস্ত জিনিসটাকে তুলে ধরবার চেষ্টা করলাম। ত্রিভুজ থেকে আরো অন্য যে কোনো জ্যামিতিক চিত্র আমি যে গল্পের উদাহরণ দিয়ে বোঝালাম, সেই গল্পের উদাহরণ দিয়ে আপনারা কিন্তু দেখুন একটা লাইন পেয়ে গেলেন আপনারা, ঠিক আছে? সেগুলোকে ডেভেলপ করুন। আমি তো স্ক্রিপ্ট রেডি করেই দিচ্ছি, যদি আপনাদের আরো যদি কিছু মনে হয় আপনারা নিজেদের মৌলিকত্ব ঢোকান এবং স্ক্রিপ্টগুলো রেডি করুন। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে ডেমো থেকে কিন্তু প্রশ্ন হবে। যে জিনিসের ডেমো দেবেন সেই জিনিসেরই কিন্তু, সেই বিষয়েরই আর কি প্রশ্ন কিন্তু আপনার সামনে থাকবে। র্যান্ডম কোশ্চেন থাকবে, কিন্তু সেখান থেকে কিন্তু উত্তর দেবেন। একটি ডেমো আপনি বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাচ্ছেন, সেটাও আবার নিজের পছন্দের ডেমো দিচ্ছেন, তার থেকে আপনি সবটা আপনার সার্বিক যে জ্ঞান বা কনসেপ্ট থাকবে সেটি এক্সপেক্টেড। কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত। এটি আমার ফোন নম্বর। যে কোনো রকমের ইন্টারভিউ সংক্রান্ত তথ্যের জন্য অথবা প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।